তো স্টুডেন্টস মোটামুটি আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের যে মোশন ইন ওয়ান ডাইমেনশন চ্যাপ্টার চলছিল সেই মোশন ইন ওয়ান ডাইমেনশন চ্যাপ্টারের মধ্যে আমরা আজকের ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে কি মোশন আন্ডার গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মধ্যে কোনো বস্তুর মধ্যে গতির কিরকম কিরকম পরিবর্তন দেখা যায় বা গতির কিরকম আচরণ হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা আজকের ক্লাসে করে নেব, রাইট? তো চলো তাহলে আজকের ক্লাসে আর কথা না বাড়িয়ে আমরা হেডিং এর দিকে চলে যাই এবং হেডিং থেকে আমাদের আস্তে আস্তে জিনিসটাকে প্রোগ্রেস করতে থাকবো। তো কথা দেখো তাহলে আমাদের এখান থেকে কিসে নিয়ে কথা বলবো বলে বললাম, সেটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। ওকে, মোশন আন্ডার গ্র্যাভিটি। ওকে, অর্থাৎ যার বাংলা করলে দাঁড়ায় মহাকর্ষজ ত্বরণের মধ্যে কোনো বস্তুর গতি সম্বন্ধীয় আলোচনা। সেই রিলেটেড কথা নিয়েই আজকের ক্লাসেতে তোমাদের সাথে আলোচনা। তো এই সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথম কথা যেটা তোমাদের সবার জানা আছে, যেটা তোমরা ক্লাস 9-10 এর বই থেকে পড়ে আসছো, সে কথাটা কি জিনিস দেখো। সে কথাটা হচ্ছে না অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান, যেটাকে আমরা অ্যাক্সিলারেশন তাই তাকে এ দিয়ে লিখলাম বা ত্বরণ তাই এ দিয়ে লিখলাম, সেটাকে আমরা সাধারণত মাইনাস জি বা সেটাকে আমরা -10 মিটার/সেকেন্ড স্কয়ার ধরে নিয়ে কাজ করি। তোমরা সবাই জানো যে এটাকে 10 ধরা হয় শুধুমাত্র অঙ্কের সুবিধার্থে। অ্যাকচুয়ালি এটার ভ্যালুস কত থাকে না -9.81 মিটার/সেকেন্ড স্কয়ার। এবং অবশ্যই তোমরা জানবে আমরা এখানে যেই ভ্যালুগুলোর কথাকে নিয়ে আলোচনা করছি সেগুলো কিন্তু এসআই এককেতে। তাই যদি আমরা তাকে সিজিএস এককেতে করি তার ভ্যালুস কত চলে আসবে না মিটারকে সেন্টিমিটারেতে কনভার্ট করতে হবে, অর্থাৎ 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে সেটা কত চলে আসবে, 10 কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000। তাই আমরা সেখান থেকে বলবো কত, তার ভ্যালুস চলে আসবে 1000 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার। সেটাকেই যদি আমরা এই 9.8 এর টার্মটাতে বলতে চাই তাহলে সেটা কত চলে আসবে না 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এই যে জিনিসটা সেটা চলে এলো আমাদের কার ক্ষেত্রে না সিজিএস এককের ক্ষেত্রে। তাহলে দেখো মোশন আন্ডার গ্র্যাভিটি নিয়ে আলোচনা করব বলে এই কথাগুলোকে আমরা দেখে নিলাম, তোমরা এগুলোকে আস্তে আস্তে করবে। তো এবারেতে দেখো তোমাদের পরের কথাতে যেটা চলে যাব, তাহলে এখানেতে অ্যাক্সিলারেশন বলতে তোমরা এটা শিখে নিলে। এবারেতে দেখো তোমরা আমার বেসিক কয়েকটা ইকুয়েশন শিখেছিল। কিসের ইকুয়েশন ভাই না সেগুলো হচ্ছে গতির ইকুয়েশন। গতির কি কি ইকুয়েশন আমরা শিখেছিলাম না সেটার জন্য আমরা দেখব না আমরা শিখেছিলাম যে তিনটে, মানে ভি ভি ইকুয়াল টু আমরা শিখেছিলাম কত ইউ প্লাস এটি, রাইট? তারপরেতে আমরা শিখেছিলাম কি না ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা শিখেছিলাম এ স্কোয়ার প্লাস 2as। আর আমরা কি শিখেছিলাম এস ইকুয়াল টু শিখেছিলাম ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই যে সমীকরণগুলো আছে এই প্রত্যেকটা সমীকরণের ক্ষেত্রে আমাদের বেসিক কয়েকটা কথা ছিল, অর্থাৎ ভি ভি বলতে আমরা কাকে বলেছিলাম না তোমরা সবাই জানো, সেটা হচ্ছে অন্তিম বেগকে নির্ণয় করেছিলাম বা অন্তিম বেগকে কথা বলেছিলাম। ইউ ইউ বলতে কার কথা বলেছিলাম তোমরা সবাই জানো, তাকে আমরা বলেছিলাম প্রারম্ভিক বেগকে নির্দেশ করার কথা বলেছি। আর কার কথা ছিল না এ এ বলতে আমরা বলেছিলাম কি না ত্বরণের কথা বলেছিলাম, বা কিছু কিছু সময় সেটা কিন্তু আমাদের মন্দনকেই নির্ণয় করে। তাহলে ত্বরণ আর মন্দন যেহেতু একই কথা, শুধু তফাৎ আছে কি ত্বরণ বাড়তে থাকে, মন্দনটা আমাদের কি করে বেগকে কমাতে থাকে। তাই এর সামনে থাকে কি একটা মাইনাস সাইন। আর এটার ক্ষেত্রে কি পড়েছিলাম না আর এটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম হচ্ছে এই এস। এস কাকে নির্ণয় করে, এখানে এস কিন্তু অনেকেই ভুল করে ফেলে, এস কে আমরা দূরত্ব বলে ফেলি। অ্যাকচুয়ালি এই সমীকরণের ক্ষেত্রে এসটা কাকে নির্ণয় করে না সেটা হচ্ছে আমাদের সরণকে নির্ণয় করে। তো এই সমস্ত কথাগুলো কিন্তু আমরা শিখেছিলাম, এই সমস্ত কথাগুলো নিয়ে আমরা আলোচনাও করেছিলাম। এবারেতে আজকের ক্লাসেতে আমরা যেটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে এই অ্যাক্সিলারেশন। তো তার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই, সেটাতে ডাইরেকশনটাকে কখন কোনটাকে কি নেওয়া হয় কেন নেওয়া হয় সেটা নিয়ে একটু ছোট্ট ধারণা। দেখো তো
আমাদের মনে করো এটা একটা আমরা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করলাম, এদিকটাকে বলছি এক্স অক্ষ, এদিকটাকে বলছি ওয়াই অক্ষ। আমরা সবাই জানি কোনো জিনিস যদি রাইট সাইডেতে হয়, অর্থাৎ এই মূল বিন্দু থেকে রাইট সাইডেতে হয়, সেটাকে আমরা বলবি কত না পজিটিভ। তার মানে আমরা বলবো কি কোনো বডি যদি এই স্টার্টিং পয়েন্ট থেকে রাইট সাইডেতে মুভ করতে থাকে, কোনো বডি স্টার্টিং পয়েন্ট থেকে রাইট সাইডেতে মুভ করতে থাকলে তার ক্ষেত্রে আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালু, অর্থাৎ সেই ডিসপ্লেসমেন্টটা কোন অক্ষ বরাবর হবে, নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর হবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তার যে ডিসপ্লেসমেন্টটা অর্থাৎ স্টার্টিং থেকে শুরু করে রাইটে গেছে, সেটাকে আমরা নেব কত পজিটিভ। যদি সেটা স্টার্টিং থেকে আমাদের কি হয় না লেফটে হয়, তাহলে রাইটে হলে এই ঘটনা। যদি কখনো আমাদের সেটা স্টার্টিং থেকে লেফটে হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা কত নেব না নেগেটিভ। ঠিক একই রকম ভাবে ডিসপ্লেসমেন্টের মতনই আমরা কার কথা বলতে পারি দেখো তো, ডিসপ্লেসমেন্টের বদলে আমরা বলতে পারবো আমাদের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন। সেই ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন অর্থাৎ বেগ এবং ত্বরণ দুটোই কিন্তু যা কিছু পজিটিভ সাইডেতে সবকিছুকে আমাদের অঙ্ক করার সময় পজিটিভ নেব, এবং যা কিছু নেগেটিভ সাইডে তাকে আমরা নেব কি অঙ্ক করার সময় নেগেটিভ। সেই হিসাব অনুযায়ী তোমরা একটুখানি ভেবে দেখো যে অ্যাক্সিলারেশন ডাইরেক্ট টু গ্র্যাভিটি কোন দিকে কাজ করে, তোমরা সব সময় জানো নিচের দিকে কাজ করছে। তাহলে নিচের দিকে কাজ করছে বলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে আমরা কিন্তু নেগেটিভ নিয়ে রাখবো। তাহলে এই কথার মধ্যে কিন্তু কোনো রকম ভুল করবে না। সেটা কি জিনিস, সেটা হচ্ছে দেখো না অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সর্বদা উপর থেকে নিচের দিকে কাজ করছে। তাই কোনো রকম কোনো কিছু কনসেপ্টের অসুবিধা না করে তোমরা এটাকে লিখে দিবে কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু সবসময় -g নেবে বলে। ওকে, তাহলে সেই হিসাব অনুযায়ী অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে, নিচের দিকে, অর্থাৎ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর তাই কাজ করছে। তাই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু রাখবো কত -g মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এটুকুনিও কথা তোমরা জেনে রাখবে, যদি কখনো দরকার পড়ে এটাকে ভেক্টর দিয়ে দেখানোর জন্য এটাকে লিখতে হবে কত -g j ক্যাপ। ওকে, কেন জে ক্যাপ না সেটা হচ্ছে ওয়াই এক্ষক অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি না আমরা রিপ্রেজেন্ট করি জে ক্যাপ দিয়ে। তো যাই হোক সেই কথা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করব, তার আগে আমাদের এটুকুনি কথা কিন্তু তোমাদের ক্লিয়ার রাখা উচিত। তাহলে দেখো এখান থেকে কি কথা নিয়ে আমরা বলতে চাইছি যে আমাদের এখানটাতে কথা কি দেখে নিলাম না গতির যে সমস্ত সমীকরণ ছিল সেই সমীকরণ ছিল কথা না এই তিনটে। সেই তিনটে সমীকরণ কিন্তু আমাদের এবারেতে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সময়তে পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হবার ফলেতে কিরকম হবে দেখো তো, এই যে ভি ইকুয়াল টু তোমরা লিখছিলে ইউ প্লাস এটি, তাহলে এখন এর বদলেতে কত চলে আসবে, অ্যাক্সিলারেশনটা কার জন্য গ্র্যাভিটেশনের জন্য, তার ভ্যালুস কত -g। তাই আমরা ওটাকে লিখে দেব কত ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। পরবর্তী সমীকরণ সেটা হচ্ছিল কি দেখো তো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমাদের সেইখানটাতে কি চলে আসবে, এখন তো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হয়েছে -g। তাহলে এই যে সমীকরণটা ছিল এই সমীকরণটা বদলে গিয়ে কত হয়ে যাবে -2gs। পরবর্তী যে সমীকরণ ছিল s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখন এর বদলেতে কত বসবে, নিশ্চয়ই বুঝতে পারছো এর বদলেতে বসবে হচ্ছে -g। তাই এখানেতে এই এর বদলেতে আমরা কাকে বসিয়ে দেব না এর বদলেতে বসিয়ে দেব হচ্ছে -g কে। তাহলে সেই -g কে বসিয়ে দিলে এই সমীকরণ কত চলে আসবে না মাইনাস অফ হাফ জিটি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের যে এই গতির সমীকরণগুলো ছিল সেই গতির সমীকরণগুলো পরিবর্তন হয়ে যাবে কোথায় না এই তিনটে ইকুয়েশনেতে বদল হয়ে যাবে। এবারেতে দেখো এই সিচুয়েশনটা কি ছিল না একমাত্রিক গতির ক্ষেত্রে ছিল, অর্থাৎ আমাদের যে মোশনটা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র একটাই অ্যাক্সিসে অর্থাৎ সরল রেখা বরাবর থাকবে। মানে আমাদের এখানেতে কথাটা কিরকম বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে যেহেতু এটা একমাত্রিক গতি এবং সেটা মোশন আন্ডার গ্র্যাভিটির মধ্যে পড়ছি, তাই আমরা বলবো কি এই যে বস্তু আছে এটা মনে করে নিলাম কি আমাদের ভূমি স্তরেতে আছে। এখানেতে থেকে যদি আমরা কোনো বস্তুকে এরকম ভাবে উপরের দিকে ছুঁড়ে দিই, সে এই রাস্তা বরাবর উপরের দিকে যাবে, গিয়ে আবার উপর থেকে সেম রাস্তা বরাবরই ফলো করে সে নিচে চলে আসবে।
অর্থাৎ এই রাস্তা বরাবরই সে ফলো করে আবার নিচে চলে আসবে। অর্থাৎ তার যাওয়া এবং আসা, অর্থাৎ নিচে থেকে উপরের দিকে ছোঁড়ার ফলেতে তার যাওয়া এবং আসা কিন্তু একই রাস্তা বরাবর হবে। তাই একে আমরা বলছি কি না একমাত্রিক গতির মধ্যে উদাহরণ। অর্থাৎ আমাদের কোনো বস্তুর পজিশনকে রিপ্রেজেন্ট করার জন্য শুধুমাত্র একটা অ্যাক্সিস হলেই কিন্তু আমাদের কাজ মিটে যাচ্ছে। তাই এটা হচ্ছিল কি একমাত্রিক গতি। আর মোশন আন্ডার গ্র্যাভিটিটাও এখানেতে একমাত্রিক গতির আন্ডারেতেই আমরা ডিসকাশন করছি। যদিও তার দ্বিমাত্রিক গতির মধ্যেও সেটাকে আমাদের ডিসকাশন করতে হবে। সেটা আমরা পরবর্তী ক্লাসেতে দেখব। আমরা যখন পরের চ্যাপ্টার করব সেটা নিয়ে ডিসকাশন করব। কিন্তু আপাতত এটুকুনি তোমাদের মাথায় রাখা উচিত। এখানেতে কিন্তু পুরো জিনিসটাই শুধুমাত্র একটাই অ্যাক্সিস অর্থাৎ y অ্যাক্সিস বরাবর আলোচনা করলেই চলে যাবে। তো সেই হিসাব অনুযায়ী তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কি না প্রথমে তো একটা সাধারণ সমীকরণ বা সাধারণ সিম্পলিফিকেশন করে দেখো। কি বলছি না এই ভূমির স্তর থেকে একটি বস্তু আছে, যে বস্তুটার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এরকম ধরনের, যে বস্তুটা ধরে নিলাম মাস অর্থাৎ ভর ইকুয়াল টু m, তার ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ প্রারম্ভিক বেগ সেটাকে আমরা ধরে নিচ্ছি কত u। বস্তুটাকে ছোঁড়া হয়েছে কোথায় প্রারম্ভিক বেগ নিয়ে উপরের দিকে ছোঁড়া হয়েছে, তাই আমরা কি বলবো তার ভেলোসিটির মানটা হবে কত না তার ভেলোসিটির মানটা হবে পজিটিভ। নিয়ে আমরা কি করেছি উপরের দিকে ছুঁড়ে দিয়েছি। এবারেতে কথা আসছে কি দেখো সে যত উপরের দিকে যাবে আস্তে আস্তে কি করবে উপরের দিকে যাচ্ছে, তাহলে যেতে 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 তোমাদের কনসেপ্ট কি সেটা আস্তে আস্তে যেতে 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 তার ভেলোসিটি কমবে, একদম টপ মোস্ট পয়েন্টেতে গিয়ে একদম ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার ভেলোসিটি 0 হবে। তারপরেতে সে কি করবে আবার আস্তে 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 নিচের দিকে নামবে। তার কারণ কি অ্যাক্সিলারেশনটা তো এখানেতে নেগেটিভ, তার ভ্যালুস কত আছে -g। তাই মাইনাস জি অর্থাৎ সেটা কাকে নির্ণয় করছে সেটা ত্বরণকে নির্ণয় করছে, এই মন্দনকে নির্ণয় করছে। মন্দন থাকার জন্য সে কি করবে আস্তে 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 তার ভেলোসিটিকে কমাবে, একদম সর্বোচ্চ বিন্দুতে গিয়ে তার তখন ভেলোসিটি কত আসবে 0। অর্থাৎ সেই শূন্যের পরেতে সে কি করবে আবার সেম পাথ বরাবর নিজেকে রিটার্ন করিয়ে নেবে। তাই আমরা এখান থেকে কথা বলতে পারবো কি না তার মাস এত, ইনিশিয়াল ভেলোসিটি পজিটিভ, তার যে অ্যাক্সিলারেশন বা ত্বরণ ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তার ভ্যালুস আমরা দেখে নিয়েছি কত না সেটা দেখে নিয়েছি কত -g। এবং তোমাদের এখান থেকে আলোচনা করার সময় এটুকুনিও ঘটনা দেখে নিলাম আমরা, সেটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে, ওকে, সর্বোচ্চ বিন্দুতে তার বেগ কত আসবে, সর্বোচ্চ বিন্দুতে তার বেগ হবে হচ্ছে আমাদের 0। আবার সর্বোচ্চ বিন্দু থেকে সে কি করবে না আস্তে আস্তে সেম ভেলোসিটি আস্তে আস্তে আবার সেই সেম রাস্তা বরাবর ফলো করতে করতে সে কোথায় চলে আসবে নিচের বিন্দুতে চলে আসবে। এবং এখানেতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের ক্ষেত্রে মনে রাখা উচিত, সেটা হচ্ছে যদি এয়ার ফ্রিকশন না থাকে, অর্থাৎ যদি আমাদের বলি কি এয়ার ফ্রিকশন ইকুয়াল টু 0, ওকে, যদি কখনো এরকম ঘটনা ঘটে তখন তুমি যে ভেলোসিটি নিয়ে বস্তুটাকে উপরের দিকে ছুঁড়েছিলে নিচে নামার সময়তে সেই একই ভেলোসিটিতে সে ফিরে আসবে, কিন্তু সেই ভেলোসিটির অভিমুখটা বদলে যাবে। উপরে ছোঁড়ার সময় তোমার ভেলোসিটি ছিল কি উপরের দিকে, নিচে আসার সময়তে তার ভেলোসিটি কত চলে আসবে না নিচের দিকে। তাই আমরা এখান থেকে কি বলছি যদি এয়ার ফ্রিকশন ইকুয়াল টু 0 হয় তোমরা সেখান থেকে কিসের কথা বলে দিচ্ছ না ছোঁড়ার সময়তে এই পয়েন্টে ভেলোসিটি, ওকে, অর্থাৎ আমি এখানটাতে কথাটা লিখছি কি ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ অর্থাৎ ছোঁড়ার সময়, ওকে, ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ will be same will be same as like initial, ওকে, তাহলে ছোঁড়ার সময়তে তার যা ভেলোসিটি ছিল এবং ফিরে আসার সময়তে তার সেই একই ভেলোসিটি থাকবে, শুধুমাত্র তার বদল হবে কিসের না শুধুমাত্র বদল হয়ে যাবে তার অভিমুখে। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি আলোচনা করলাম দেখো তো, এখান থেকে আলোচনা করলাম এটুকুনি কথায়, যদি আমরা কোনো বস্তুকে ছুঁড়ে দিয়ে থাকি উপরের দিকে কোন বেগ নিয়ে, আমি ধরে নিচ্ছি কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়লাম +100 মিটার/সেকেন্ড বেগ নিয়ে ছুঁড়লাম, সে যখন ফিরে আসবে তার বেগ কত আসবে মানে ফিরে আসার সময় ওই শুরুর পয়েন্টে, ফিরে আসার সময় ওই বিন্দুতে ওই একই বিন্দুতে
তার বেগ কত আসবে? ওই একই বিন্দুতে তার বেগ আসবে হচ্ছে শুধু -100 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ছোঁড়ার সময়তে যা ভেলোসিটি ছিল, ফিরে আসার সময়তেও কিন্তু সেই একই ভেলোসিটি থাকবে। এই কথাটা কিন্তু অন্য বিন্দুর ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আমি কি বলতে চাইছি তোমাদের দেখো তো। এখানে বলতে চাইছি ছুঁড়ে দেওয়ার সময় উপরের দিকে যাচ্ছে। যেতে, যেতে মনে করো তুমি এখান থেকে এই পার্টিকুলার একটা হাইট এর কথা বলছো। ধরে নাও এই হাইটটা হচ্ছে h। তো এই h বিন্দুকে সে যখন ক্রস করে উপরের দিকে যাবে, ধরে নাও তার ভেলোসিটি ছিল হচ্ছে কত? +x মিটার পার সেকেন্ড। এই ওপর দিক থেকে ফিরে আসার সময়তে এই বিন্দুকে যখন সে ক্রস করবে, তখন তার ভেলোসিটি কত আসবে? না -x মিটার পার সেকেন্ড। এটুকুনি যেন জাস্টিফিকেশন তোমাদের মাথার মধ্যে থেকে যায়। তাহলে আমাদের কি কথা বললাম? ছুড়লাম উপরের দিকে, তার ভেলোসিটি আস্তে, আস্তে কমছে, কমতে, কমতে এই পয়েন্টটাকে ক্রস করলো। যে মুহূর্তে সে ক্রস করে উপরের দিকে যাচ্ছিল তার ভেলোসিটি কত ছিল? জাস্ট আমি ধরে নিলাম হচ্ছে যে তার ভেলোসিটি ছিল হচ্ছে আমাদের +x। তো সে যখন ফিরে আসবে, ফিরত আসার সময়তে তার বেগ কত আসবে? না মাইনাস। এই সাইনটার কথা যেন তোমাদের মাথায় থাকে। এটুকুনি মাথায় থাকলেই কিন্তু তোমরা ফার্দার অঙ্কতে ভালোভাবে প্রসিড করতে। আরো একটা জিনিস তোমাদের বলে দিলাম কি, টপ মোস্ট পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টে কিন্তু তোমাদের সবসময় জানবে এই পয়েন্টে ভেলোসিটি 0 হবে। এটাতে যেন কারোর কোনো রকম ভুল না থাকে। তাহলে দেখো নিচের দিক থেকে শুনেছিলাম আস্তে, আস্তে উপরের দিকে যাচ্ছিল, যেতে, যেতে তার বেগ কমছিল। যখন সে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে গেল, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে গিয়ে তার ভেলোসিটি হলো 0। তারপরেতে সে কি করবে? আস্তে, আস্তে আবার নিচের দিকে নামতে থাকবে। অর্থাৎ ভেলোসিটি আবার আস্তে, আস্তে বাড়বে এবং সর্বনিম্ন বিন্দুতে শুরুতে যা ভেলোসিটি নিয়ে ছুঁড়েছিল, অর্থাৎ এখানে যদি ইউ ভেলোসিটি নিয়ে ছুঁড়ে থাকো, অর্থাৎ আমি এখানটাতে কি বলছি, যদি আমরা শুরুতে ইউ ভেলোসিটি নিয়ে ছুঁড়ে থাকতাম, ফিরে আসার সময় এখানেতে তার ভেলোসিটি কত এসে যেত? না ফিরে আসার সময় এখানেতে তার ভেলোসিটি হতো -ইউ। অর্থাৎ এই জিনিসটা আমি তোমাদের শিখিয়ে রাখলাম। এই জিনিসটা আমাদের ফার্দার প্রসিডের ক্ষেত্রে, অর্থাৎ এই চ্যাপ্টারকে যত এগিয়ে নিয়ে যাব, সেই ঘটনার সময় কিন্তু তোমাদের কাজে লাগতে থাকবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এমন কোনো কঠিন জিনিস নয়, কিন্তু একটু লজিক্যালি চললে সেখানেতে তোমাদের কোনো অসুবিধা হওয়ারও কথা না। তো চলো, তো এখান থেকে আমরা ফার্দার জিনিসগুলোকে আরো দেখতে থাকি। তাহলেতে এতক্ষণ অবধি আমরা কি, কি জিনিস শিখে নিলাম দেখো তো? সেটা শিখে নিলাম টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি। টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি। ওকে? তাহলে আমরা কি বলছি? ভেলোসিটি এট টপ মোস্ট পয়েন্ট। ভেলোসিটি এট টপ মোস্ট পয়েন্ট সেটা হচ্ছে কত? না 0। এই লজিকটাকে কাজে লাগিয়ে আমরা দুটো জিনিস বের করব। কি, কি জিনিস বের করব? না ১ নম্বর বের করব হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা কতখানি হয়। ওকে? তাহলে আমাদের ম্যাক্সিমাম হাইট, যাকে আমরা বলছি কি সর্বোচ্চ উচ্চতা। সেই সর্বোচ্চ উচ্চতা কত হয় সেটাকে বের করব। তার জন্যে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা দেখো তো কোন ফর্মুলা ব্যবহার করি? সেটার জন্যে আমরা করছি ধরো v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gs। ওকে? সবাই শিখে নিয়েছি সর্বোচ্চ বিন্দুতে ভেলোসিটি কত? 0। শুনেছিলাম কত? প্লাস ইউ নিয়ে। তাহলে প্লাস ইউ এর স্কয়ার মাইনাস 2g সর্বোচ্চ পয়েন্টে যাচ্ছে। তাহলে এখন আমাদের সরণকে কত লিখবো? h max। তাই সেখান থেকে আমরা কি লিখে দেবো দেখো তো? 2gh max সেটা ইকুয়াল টু আসছে কত? ইউ স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা লিখে দেব কি? না সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ h max তার ভ্যালুস কত হয়ে যাবে? না ইউ স্কয়ার বাই 2g। ওকে? তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা বস্তুটা কতখানি পেতে পারে? না সেটা শিখে নিলাম হচ্ছে ইউ স্কয়ার বাই 2g। এই জিনিস থেকেই, অর্থাৎ এই সর্বোচ্চ পয়েন্টে আমাদের বেগ 0 হয়, এখান থেকে আরো একটা জিনিস পাওয়া যায়। সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে তার কতখানি সময় লাগবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা বলি কি? না আরোহণ কাল। ওকে? তাহলে আমরা এখন কাকে বের করতে যাচ্ছি? না সেটা হচ্ছে আরোহণ কালকে। এই আরোহণ কালকেই আমাদের ইংরেজিতে কি বলা হয়েছে? আরোহণ কালকে ইংরেজিতে বলা হয়েছে না টাইম অফ অ্যাসেন্ট। ওকে? আমাদের এটাকে বলছি কি? টাইম অফ অ্যাসেন্ট।
ওকে, আমাদের অর্থাৎ ওপরের পয়েন্টে অর্থাৎ সর্বোচ্চ পয়েন্টে পৌঁছানোর যে টাইম লাগে সেটাকে আমাদের বের করব কার সাহায্যে কথা বললাম না বের করব টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি 0 হয় সেই ফর্মুলা। তাহলে আমরা এবারে কাকে ফর্মুলাতে লাগাচ্ছি দেখাতো। ধরে নাও আমরা লিখছি v ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তো যে আরোহণ কাল নিয়ে আমরা ডিসকাশন করছিলাম সেই আরোহণ কালের মধ্যে কি কথা আসছে দেখো না ফর্মুলা হচ্ছে কত v ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এবারে দেখো আমাদের এই a এর বদলেতে কাকে বসিয়ে দেব নিশ্চয়ই বুঝতে পারছো g চলে আসবে কারণ আমাদের এখানে তো মোশন আন্ডার গ্র্যাভিটি নিয়ে ডিসকাশন করছি। টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি কত শিখেছি 0, শুরুতে ভেলোসিটি কত ছিল প্লাস ইউ মাইনাস জিটি, অর্থাৎ এখান থেকে টাইমটা কত পেয়ে যাব না টাইমটা পেয়ে যাব আমরা ইউ বাই জি। এই টাইমটাই হচ্ছে কি না নিচে থেকে ওপরের দিকে যাবার জন্য টাইম, যাকে আমরা আরোহণ কাল বলছি, ইংরেজিতে বলছি কি টাইম অফ অ্যাসেন্ট। এখানে অ্যাসেন্ট তাই তার সাফিক্স এটাকে আমরা এখানে অ্যাড করলাম, তাই আমরা এখান থেকে ভ্যালুস পেয়ে গেলাম কত টাইম অফ অ্যাসেন্ট ইকুয়াল টু ইউ বাই জি। ওকে, এবারেতে আমরা এই জিনিসটাকে নিয়ে পরের কথায় যাব। তো আমরা শিখে নিলাম কি আরোহণ কাল শিখে নিলাম, সর্বোচ্চ উচ্চতা কত হবে সেটাও শিখে নিলাম। এবারেতে আমরা আরো একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি আমরা তো ছুঁড়ে দিয়েছি মাটি থেকে, ছুঁড়ে দিতে মাটি থেকে সে কি হলো নিচে থেকে ওপরে গেল, ওপরে গিয়ে আবার নিচে থেকে ফিরে এলো। এই সমস্ত সময়টা সে কি করছে সে বাতাসের মধ্যে থাকছে, অর্থাৎ এই সমস্ত সময়টায় সে কি করছে উড়তে থাকছে। তাই এই সময়কালটাকে আমরা বলি কি উদ্দীপন কাল, অর্থাৎ নিচে থেকে ছুঁড়লাম ওপরে গেল আবার উপর থেকে নিচে ফিরে এলো, এই যে টাইমটা এই যে টাইম গ্যাপটা তাকে আমরা বলছি কি উদ্দীপন কাল। ওকে, অর্থাৎ আমাদের এবারেতে কথা কি চলে আসছে দেখো তো কাকে ক্যালকুলেট করব সেটা হচ্ছে উদ্দীপন কাল। ওকে, উদ্দীপন কালকেই তোমাদের ইংরেজিতে বলা হয় কি না সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। ওকে, তার বাংলাটা আমি আর লিখলাম না, তোমরা লিখে নিও, সেটা হচ্ছে কি টাইম অফ ফ্লাইট। তার জন্য দেখো নিচে থেকে ছুঁড়লাম আবার ঘুরে গিয়ে ফিরে এলো, অর্থাৎ তার ডিসপ্লেসমেন্ট কতখানি আসবে 0, কেন যে বিন্দু থেকে ছুঁড়েছো আবার তো সেখানেই ফিরে এসছে, তাহলে আর সেখানে ডিসপ্লেসমেন্ট কত কোনো ডিসপ্লেসমেন্টই হবে না, অর্থাৎ তাকে বললে কত 0। সেই ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু তোমরা লিখছো কত তোমরা শিখেছো ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ছুঁড়েছিলে পজিটিভ ভেলোসিটি নিয়ে উপরের দিকে তাই পজিটিভ ইউটি, এখানে তো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হয় মাইনাস জি ইন্টু টি স্কোয়ার, তাহলে সেখান থেকে তোমরা লিখে নিচ্ছ কত হাফ অফ জিটি স্কোয়ার ইকুয়াল টু ইউ টু। বোথ সাইড থেকে একটা করে টি কেটে গেল, গেলে তোমাদের এখান থেকে চলে আসছে কত দেখো তো টি ইকুয়াল টু 2 ইউ বাই জি। অর্থাৎ এই সময় ধরে সে কিন্তু উড়ছিল, এই পুরো ওড়ার সময়টাকে অর্থাৎ টাইম অফ ফ্লাইটটাকে ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা ইকুয়াল টু হচ্ছে কত 2u প্লাস জি। অর্থাৎ এই সময়ের মধ্যেই সে করেছে কি নিচে থেকে ওপরেতে গেছে আবার ওপর থেকে নিচে ফিরে এসছে, অর্থাৎ সেটা দুটো টাইমের সামেশন। নিচে থেকে ওপরে যাওয়া সেটাকে আমরা আগের পাতাতেই ডিসকাশন করলাম, কি নাম দিয়েছিলাম দেখো তো আরোহণ কাল, যাকে বলেছিলাম কি টাইম অফ অ্যাসেন্ট। তাহলে এটা ওপরটাতে যাওয়ার সময় সেটা ছিল কি টাইম অফ অ্যাসেন্ট, ঠিক সেরকম ওপর থেকে ফিরে আসার সময় যে টাইমটা লাগবে তাকে আমরা বলি কি টাইম অফ ডিসেন্ট। ওকে, তাহলে এখান থেকে টিডি যাকে আমরা বলছি কি অবতরণকাল মানে উপর থেকে ফিরে আসার সময়, বা যাকে আমরা বলছি কি টাইম অফ ডিসেন্ট। ওকে, তাহলেতে আমাদের এবারেতে দেখতে পাচ্ছি কি ক্যাপিটাল টি তার ভ্যালুস বের করলাম কত 2u পাইছি, টাইম অফ অ্যাসেন্ট তার ভ্যালুস আমরা কত শিখলাম ইউ বাই জি, দেখো আগের পাতাতেই লিখেছিলাম তার ভ্যালুস কত লিখেছিলাম ইউ বাই জি। আবার দেখো তার পরবর্তী টাইমটা আছে কত টাইম অফ ডিসেন্ট, তাহলে এখান থেকে কি আমরা বের করতে পারবো না টাইম অফ ডিসেন্ট তার ভ্যালুসটা কত চলে আসছে দেখো না, টাইম অফ ডিসেন্ট তার ভ্যালুসটা চলে আসছে হচ্ছে না ওই টিডি ইকুয়াল টু 2u বাই জি মাইনাস ইউ বাই জি, তাহলে সেখান থেকে সাবট্রাক্ট করলে আমরা ভ্যালুস কত পেয়ে গেলাম না ইউ বাই জি। অর্থাৎ আমাদের এখান থেকে যে জিনিসটা দেখে নিচ্ছি না খুব সিম্পল কথা, টাইম অফ ফ্লাইট হচ্ছে 2u বাই জি,
তার মধ্যে ওপরের দিকে যাবার জন্য যে টাইমটা আসছে সেটাও হচ্ছে কি ইউ বাই জি, আর ফিরে আসার জন্য যে টাইমটা সেটাও হচ্ছে কি না ইউ বাই জি। অর্থাৎ যদি কোথাও বায়ুর জন্য রেজিস্ট্যান্স না থাকে, ওপরে উঠতে যা টাইম লাগবে ফিরে আসতেও কিন্তু সেই একই সময় লাগবে। অর্থাৎ আমাদের শিখে নিলাম কি জিনিস, সর্বোচ্চ উচ্চতা কতখানি হবে, টাইম অফ ফ্লাইট কতখানি হবে, তার মধ্যে টাইম অফ অ্যাসেন্ট কতটা হবে, এবং তার মধ্যে আমরা শিখে নিলাম কি টাইম অফ ডিসেন্ট কতটা হবে। এবং এর মধ্যে আরো একটা জিনিস আমরা শিখে নিয়েছি, ওপরে উঠতে যা টাইম লাগে নিচে ফিরতেও সেই একই টাইম লাগে, এবং নিচের বিন্দুতে অর্থাৎ ফিরে আসার পর আবার সে যখন ভূমিস্তরে ফিরে আসবে, সেই ভূমিস্তরে ফিরে আসার সময় ওপরের দিকে ছোঁড়ার সময় যা ভেলোসিটি নিয়ে গিয়েছিল, ফিরত আসার সময় সেখানেতে ভেলোসিটিটা আসবে কি একই, শুধু নামটা বদলে মানে ডাইরেকশনটা বদলে গিয়ে হবে কত না নেগেটিভ। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা এখানটাতে শিখে নিলাম। এবারেতে দেখো আগের দিনেতে আমরা কি করেছিলাম না গ্রাফ রিলেটেড ডিসকাশন করেছিলাম। গ্রাফ রিলেটেড বলতে ডিসকাশন কি একমাত্রিক গতির ক্ষেত্রে কোথায় কোন গ্রাফ ব্যবহার করা হয় সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করেছিলাম। তো সেই ডিসকাশনটাকেই যদি আমরা বলতে থাকি, কিরকম বলতে থাকবো দেখো তো। অর্থাৎ আমরা এবারে তো আলোচনা করছি গ্রাফ নিয়ে, কোথায় না মোশন ইন গ্র্যাভিটি, গ্রাফ ইন মোশন আন্ডার গ্র্যাভিটি। ওকে, এই জিনিসটাকে নিয়ে আমরা ডিসকাশন করব। এখানেতে ডিসকাশন করতে গেলে প্রথমেই আমরা দেখে নেব কি না ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ কিরকম হচ্ছে, রাইট? ভেলোসিটি ভার্সেস দুটো, একটা পার্ট হচ্ছে কি না নিচে থেকে ওপর অব্দি যাওয়া, আর একটা পার্ট হচ্ছে কি ওপর থেকে নিচে অব্দি আসা। বা তোমরা সেটাকে একটার মধ্যেও করতে পারো, সেটা সেরকম কোনো অসুবিধা হবে না, তাহলেও হবে। তোমাদের দেখো তো ফর্মুলা কি শিখেছিলে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাই না? এবারে দেখো মনে করো ভি কে আমি নিচ্ছি কোথায়, ভি কে আমি নিচ্ছি ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর কাকে নিচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি টাইমকে। ওকে, এদিকে রইল ভি। তাহলে দেখো তো এই সমীকরণটাকে কার মতন দেখতে লাগবে, নিশ্চয়ই বুঝতে পারছে। দেখো তো এখানটা থেকে লাগছে কার মতন, y ইকুয়াল টু আমাদের দেখতে পাচ্ছি কাকে, mx প্লাস সি। অর্থাৎ mx প্লাস সি বলবো না, সেটা কার মতন চলে যাচ্ছে দেখো তো, মাইনাস mx প্লাস সি এর মতো, তাই না? মাইনাস mx প্লাস সি, মাইনাস mx প্লাস সি সরলরেখা কিরকম হয় আগের দিনের ক্লাসে ডিসকাশন করেছি, সেটা হচ্ছে কি না আমাদের এরকম ডাউনওয়ার্ড কার্ভ হয়, তাহলে আমাদের এখানেতে কার্ভটা কিরকম চলে আসবে, এই কার্ভ চলে আসবে। ওকে, আমাদের এর মধ্যে দেখতে পাচ্ছি কোনো একটা সময়তে গিয়ে তার ভেলোসিটি 0 হচ্ছে, এটা কখন, এটা সে হচ্ছে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে, অর্থাৎ টাইম অফ অ্যাসেন্টের ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুটা কত আসবে ইউ বাই জি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শুরুতে তার ভেলোসিটি ছিল কতখানি প্লাস ইউ, তারপরেতে ভেলোসিটি আস্তে আস্তে কমছে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ভেলোসিটি 0 হয়েছে, তারপরে সেটা ঋণাত্মক দিকে এসছে, এবং যে মুহূর্তে সে ভূমিতে পৌঁছে যাবে তার ভ্যালুস আমাদের কত হয়ে যাবে না মাইনাস ইউ। অর্থাৎ এই জিনিসটাই চলে গেল কি আমাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ কার ক্ষেত্রে না মোশন আন্ডার গ্র্যাভিটির ক্ষেত্রে। এরপরে তো চলে আসবো কার কথায় না অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। হলো, এখানেতে আমরা কি কথা দেখে নিচ্ছি দেখো তো, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফের সময়তে আমরা কি শিখেছি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা তো সব সময়তেই কনস্ট্যান্ট, সেই জার্নিটা যখন যেমনই হোক না কেন। তো এর ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফটা ভ্যালু কত আসবে, এর ভ্যালু তো কনস্ট্যান্ট এবং ঋণাত্মক, তাই এখানেতে ভ্যালুসটা কোথায় চলে আসবে, এরকম নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে যদি আমি এদিকে অ্যাক্সিলারেশন নিই, এদিকেতে যদি আমি নিই কাকে টাইমকে, এখানেতে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা এরকম নেগেটিভ অ্যাক্সিস বরাবর মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এবং তার ভ্যালুটা যে পয়েন্টে ফিক্সড আছে সেটা কত, অর্থাৎ এই পয়েন্টের ভ্যালুটা কত না সিম্পল আমরা বলতে পারছি সেটা আসছে কি -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা দেখে নিই।
এর পরেতে এখানেতে থাকবে আমাদের কিসের কথা, না সেটা হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ, অর্থাৎ হাইট ভার্সেস টাইম গ্রাফ। ওকে, তো সেই হাইট ভার্সেস টাইম গ্রাফটাকে আমরা কিরকম ভাবে দেখছি দেখো, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ কার ক্ষেত্রে, না আমাদের মোশন আন্ডার গ্র্যাভিটি। এখানে ডিসপ্লেসমেন্ট বলতে কার কথা, না উচ্চতার কথা। তাই কখনো কখনো তোমাদের কোয়েশ্চেনের ক্ষেত্রে এটাকে এইচ ভার্সেস টি গ্রাফ নামেও প্রকাশ করা হয়ে থাকতে পারে। ওকে, তাহলে এখান থেকে এটাকে দেখতে গেলে কিরকম দেখছি দেখো তো, আমরা ফর্মুলা কি শিখেছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, রাইট। এখানেতে আমরা কি দেখে নিলাম দেখো তো, আমাদের এখান থেকে ইউটি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, সেটা ইকুয়াল টু কত আছে এস, অর্থাৎ সেটা ইকুয়াল টু আমাদের হাইটই বলে দিই না এইচ। এবারেতে আমরা যদি এটাকে করি কি, না এই 2 দিয়ে সব দিকেতে মাল্টিপ্লাই করি, তাহলে কত পাচ্ছি দেখো তো 2h, এখান থেকে পাচ্ছি কত 2ut মাইনাস এখান থেকে পাচ্ছি কত gt স্কয়ার। এবারেতে এখান থেকে যদি আমরা এরকম ভাবে লিখে দিই gt স্কয়ার, আমরা লেফট সাইডেতে নিয়ে এলাম, নিয়ে এলে কত পাচ্ছি মাইনাস 2ut প্লাস 2h ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এই একটা আমরা সমীকরণ পেলাম। এই সমীকরণটা কার মতন সমীকরণ, তোমাদের আগের দিনের ক্লাসে ডিসকাশন করেছি। এটা কার মতন সমীকরণ, এটা দেখতে পাচ্ছি একটা আমাদের এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c তে ইকুয়াল টু 0, অর্থাৎ এই রকম নেচারের একটা সমীকরণ, তাই তো। তাহলে এই নেচারের যদি আমাদের কোথাও কোনো সমীকরণ হয়ে থাকে, সেই নেচারটা কার মতন, সেই নেচারটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলার ইকুয়েশনের মতন, তাই তো। সেই প্যারাবোলার ইকুয়েশনের মতন যদি আমাদের এই একটা সমীকরণ পেয়ে যাই, সেই সমীকরণটার আমাদের কি হবে, না সেই সমীকরণটার ছবি আসবে কার মতন, না প্যারাবোলার মতন। তাই সেখানে তো আমরা ছবিটাকে দেখবো কিরকম ভাবে, এই রকম ভাবে দেখবো। ওকে, এখানটাতে দেখতে পাচ্ছি কি একটা সময়তে সে কোথায় যাচ্ছে, সর্বোচ্চ হাইটেতে, মানে এখান থেকে আমাদের এই টি ইকুয়াল টু সর্বোচ্চ হাইটে পৌঁছানোর সময়, সেটাকে আমরা লিখি কাতে দিয়ে, সেটাকে লিখি হচ্ছে যে আমাদের না ইউ বাই জি দিয়ে, রাইট। এখানটাতে হয়েছিল কি, সে জার্নিটা স্টার্ট করেছিল টি ইকুয়াল টু 0, এখানেতে আবার সে ফিরত চলে এসছে, মানে তার জার্নি কমপ্লিট করেছে, তাই আমরা সেটাকে লিখছি কত 2u বাই জি দিয়ে। এই দিক বরাবর আমরা কাকে নির্ণয় করছি, না সিম্পল কথা, এই দিক বরাবর আমরা টাইমকে নির্ণয় করছি, টাইমকে ধরে নাও আমরা ইন সেকেন্ড নির্ণয় করছি। আর এই দিক বরাবর কাকে নির্ণয় করছি, এই দিক বরাবর আমরা দিচ্ছি হচ্ছে হাইটকে। ওকে, অর্থাৎ আমাদের এখান থেকে দিচ্ছি কাকে, এস কে। এবং এই যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, সেই সর্বোচ্চ উচ্চতাটাকে আমরা লিখি কত দিয়ে, এইচ ম্যাক্স, তার ভ্যালুস কত আসবে, না তার ভ্যালুস আসবে হচ্ছে ইউ স্কয়ার বাই 2g। ওকে, এই হিসাব অনুযায়ী আমরা করলাম কি এখানেতে এইচ ভার্সেস টি গ্রাফ কার ক্ষেত্রে, না অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ক্ষেত্রে। ওকে, তো সিম্পল কথা, এটাকে তোমাদের কিন্তু শিখে নিতে হবে। আর তোমাদের যদি কোথাও কোয়েশ্চেন পড়ে এই গ্রাফের ধর্মটা কিরকম ধরনের, বা গ্রাফের আকারটা কার ধরনের, সেটা তোমরা বলে দিচ্ছ কার মতন, না সেটা হচ্ছে প্যারাবোলার মতন। ওকে, বাকি আমরা বাংলা করলে কি বলেছিলাম, না পরাবৃত্তের মত। ওকে, তাহলে এই হলো তোমাদের কথা, এইটাই চলে গেল কিসের কথা, না এস ভার্সেস টি গ্রাফ কার ক্ষেত্রে, না অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এরপরেতে এখানটা থেকে আরো একটা গ্রাফ নিয়ে তোমাদের ডিল করতে হয়, সেই গ্রাফটা কিসের, না সেটা হচ্ছে ভি ভার্সেস এস গ্রাফ। ওকে, ভি ভার্সেস এস গ্রাফ, অর্থাৎ বেগ ভার্সেস সরণ। তো বেগ ভার্সেস সরণ গ্রাফের ক্ষেত্রে আমরা এটাকে কি রকম ভাবে দেখবো সেটা দেখো। সেটা আসছে, আমরা একদিকেতে বেগ নিলাম, এই এখানটাতে, এদিকটাতে নিয়ে নাও বেগ ভেলোসিটি, এদিকটাতে নিয়ে নাও কত সরণ। সিম্পল কথা দেখো, বস্তুটাকে যখন জাস্ট উপরের দিকে ছুঁড়েছিলাম তখন তার বেগ কত হতো, প্লাস ইউ। আর যখন সে ফিরে আসতো তখন তার বেগ কত হতো, না নিশ্চয়ই বুঝতে পারছো মাইনাস কিউ। দুটো সমাতেই তো স্টার্টিং পয়েন্টে ছিল, তাহলে সেখানেতে ছিল কি এস ইকুয়াল টু 0, আবার যখন সে ফিরে এসেছিল সেখানেও কত ছিল এস ইকুয়াল টু 0। অর্থাৎ শুরুতে,
অর্থাৎ যখন জাস্ট জার্নি স্টার্ট করছি তখন তার ভেলোসিটি ছিল প্লাস ইউ, যখন জার্নি শেষ করছি তখন তার ভেলোসিটিও কত চলে আসবে না এস জিরো, অর্থাৎ শুরুতে আবার মানে শেষে এখানতে ফিরে আসবে, তাই এখানটাতেও ভ্যালুস কত আসবে মাইনাস ইউ। তাহলে আমাদের প্লাস ইউ এটা কখন আসছে, এটা আসছে কি আমাদের যখন স্টার্ট করছি, আর যখন এন্ড করছি আমাদের তখন কোনটা চলে আসবে না নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাইনাস ইউটা চলে আসবে। ওকে, তাহলে খুবই সিম্পল কথা, এখানটা থেকে চাপ নেওয়ার মতো কোনো কিছু কারণ নেই, কিন্তু জিনিসটা তোমাদের দেখে নিতে হবে। তাহলে শুরু করার সময় দেখলাম কোথাও প্লাস ইউতে, আর শেষ করার সময় কোথায় চলে এলাম এখানে। এর মাঝে সে কোথায় গিয়ে পৌঁছেছিল, তার সর্বোচ্চ হাইটেতে গিয়ে পৌঁছেছিল। সর্বোচ্চ হাইটেতে তার ভেলোসিটি কত হয় না তোমরা শিখেছো সর্বোচ্চ পয়েন্টেতে আমাদের এস এর ভ্যালু তো হয়, তোমরা সবাই শিখেছো সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, এবং তার ভেলোসিটি কত হয় 0। তাহলেতে আমাদের এই তিনটে পয়েন্টে তার ভেলোসিটি পেয়ে গেল। এবারে দেখো তো এই ইকুয়েশনটা, অর্থাৎ ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কত ছিল, দেখো তো এটা ছিল তো আমাদের এরকম ধরনের ইকুয়েশন, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, সরি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? এবারে দেখো না ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানের মধ্যে আমাদের ভিটা হচ্ছে অন্তিম ভেলোসিটি বা যেই ভেলোসিটিটাকে আমরা নিচ্ছি, আর ইউটা কি ছিল, ইউটা ছিল আমাদের একদম কি বলে একটা ফিক্সড কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে ইউ সেটা হচ্ছে কি আমাদের ফিক্সড বা সেটা হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট, তাহলে সেটাকে নিয়ে আমাদের অতখানি কিছু ভাবার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি ভি স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত 2as, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হয় মাইনাস জি ইনটু এস, তাহলে সেখান থেকে আমরা দেখে নিলাম কত ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু হচ্ছে মাইনাস এস। তাহলে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু মাইনাস এস, মানে সেটাকে আমাদের সমীকরণটা কার মতন শিখেছি, সেটা সমীকরণটা শিখেছি কি y স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, y স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তার আমাদের সরি হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে দেখে নিচ্ছি কি y স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, y স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটার ভ্যালুসটা কার মতন হয়, এটার ইকুয়েশনটা কিরকম ধরনের হয় তোমরা সেটা শিখেছো, সেটাও হয় কার মতন না সেটা হচ্ছে আমাদের একটা তোমার ওই প্যারাবোলার ইকুয়েশন হয়, তাই তো? সেই প্যারাবোলার ইকুয়েশনটা কিরকম ধরনের হয় সেটাও তোমরা দেখেছো, সেটা হচ্ছে কি যদি কখনো x is proportional to y square হয়, x is proportional to y square হলে আমাদের কি রকম হয় না সেটার গ্রাফটা যায় কোথায় এরকম রাইট সাইডেতে মুভ করতে থাকে। আর যদি আমাদের কখনো এরকম হয় x is proportional to minus y square হয়, সেই গ্রাফটা আমাদের কোন দিকেতে হয়, আমাদের সেই গ্রাফটা এরকম উল্টো দিকে চলতে থাকে। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে গ্রাফটা তো শুরুই হয়েছিল এখান থেকে, তাহলে আমাদের এখান থেকে গ্রাফটাকে দেখাতে গেলে কিরকম দেখাতে হবে, এইভাবে দেখাতে হবে। তাই আমাদের এটা চলে এলো কার গ্রাফ, সেটা চলে এলো ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্টের গ্রাফ। তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ক্ষেত্রে ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ, আর তোমাদের হচ্ছে এই এস ভার্সেস টি গ্রাফ, এই দুটো গ্রাফই হচ্ছে কি তোমাদের পরীক্ষার জন্য, বোর্ডের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, এবং এই দুটো টপিক কখনো আমাদের কম্পিটিটিভ এক্সামেতেও এসছে, তাই তোমরা এই জিনিসগুলোকে কিন্তু একটুখানি ঠিকঠাক ভাবে রেডি করে যাবে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের পড়তে হবে, আর ওটাও একটা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের কিন্তু মাথার মধ্যে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে, এবং প্রত্যেকটা জিনিস কোনটা কোথা থেকে এসছে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু সেটাকে ঠিকঠাক ভাবে রেডি করবে। হলো কথা? এরপরেতে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা নিয়ে ছোটখাটো দু একটা কোয়েশ্চেন দেখে নেব। ওকে, তো ছোটখাটো দুই একটা কোয়েশ্চেনের মধ্যে দুটো একটা নিউমেরিক্যালস নিই, দেখো তোমরা কি করতে পারছো কিনা। তাহলেতে চলো এখানে এই টপিকটা থেকে একটা নিউমেরিক্যালস নিয়ে দেখা যাক। ধরে নাও বলা হয়েছে কোনো একটা খেলার বলকে উপরের দিকে ছোড়া হয়েছে উইথ স্পিড অফ 19.6 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এখান থেকে যে উদাহরণ নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ধরো কোনো বলকে উপরের দিকে ছোড়া হয়, উপরের দিকে ছোড়া 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগ নিয়ে।
ওকে, নিয়ে তোমাদের আমাদের বের করতে বলা হলো কি, নির্ণয় করো কয়েকটা জিনিস। ১ নম্বর হচ্ছে কি, না তোমাদের বললাম কি, না টাইম অফ ফ্লাইট, মানে নিশ্চয়ই বুঝতে পারছো টাইম অফ ফ্লাইট মানে কার কথা বলছি, না তোমাদের উদ্দীপন কাল। ২ নম্বর বের করো তো তোমাদের আরোহণ কাল। ওকে, ৩ নম্বর তোমরা বের করে দেখাও, সেটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা। ওকে, তাহলে খুব কঠিন নয়, সমস্ত ফর্মুলা তোমাদের শিখিয়েছি। ২ মিনিট ঠান্ডা মাথায় ভেবে নাও, ভেবে নিয়ে তোমরা সেটাকে রেডি করে দাও। ওকে, আশা করি করতে পারবে, তোমাদের অসুবিধার খুব একটা কারণ নেই। তো চলো একবার রেডি করে দাও তো এটাকে। তো তোমরা করবে, তারপরেতে আমি তোমাদের এখান থেকে কথার অ্যান্সারটাও তোমাদের সাথে করে দিই। দেখো কি কি ঘটনা আসছে, কিরকম ভাবে করবে। তো দেখো তো প্রথমে বলেছে কি টাইম অফ ফ্লাইট, তোমাদের সিম্পল ফর্মুলা শেখালাম। টাইম অফ ফ্লাইটটা কত আসছে দেখো তো। লেখো তো 2u/g। এবারে তো এখানে একটা মজার ঘটনা হচ্ছে, দেখো তো তোমাদের এটা দিয়েছে কত 19.6, মানে দেখতে পাচ্ছ সেটা কার মানে মাল্টিপ্লায়ার বা কার গুণিতক, নিশ্চয়ই বুঝতে পারছো সেটা হচ্ছে 9.8 এর গুণিতক। সেই জন্য আমাদের এখান থেকে ঘটনাটা কি আসছে, আমাদের জিটাকে কিন্তু ওই 10 নেব না এটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, না 9.8 নিয়েই কাজ চালাতে হবে। ওকে, তো সেই কথা অনুযায়ী দেখো তো এটাকে আমাদের কত করতে পারছে, ইকুয়াল টু 2 ইউ এর ভ্যালু কত আছে দেখো তো, আমাদের করেছি 19.6 ডিভাইডেড বাই এটাকে করেছি কত 9.8। তাহলে 9.8 দিয়ে এটাকে কাটলে কত আসছে 2। তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম কি টাইম অফ ফ্লাইট বা আমাদের উদ্দীপন কাল, তার ভ্যালুসটা শিখে নিলাম কত, না 4 সেকেন্ড। পরেরটাতে আমাদের কি আছে, আরোহণ কাল। আরোহণ কাল মানে আমরা কত শিখেছি, না টোটাল যা টাইম অফ ফ্লাইট হয় তার অর্ধেক হয় আরোহণ কাল। তাহলে আমাদের এখান থেকে আর বাকি ক্যালকুলেশন না করেও কিন্তু আমরা বাকি কথাটাকে বলে দিতে পারবো। সেটা হচ্ছে কি, এখানেতে আরোহণ কাল তার মানটা কত আসবে, না টাইম অফ ফ্লাইটের অর্ধেক, অর্থাৎ 4/2 আমরা লিখে দেবো কত সেটাকে 2 সেকেন্ড। এরপরেতে আসছে কি, না আসছে হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। তো সেই সর্বোচ্চ উচ্চতার মান বলতে গেলে কত বলবো দেখো তো, সিম্পল কথা, সেটাকে আমরা লিখেছিলাম কোন টার্ম দিয়ে সবাই দেখেছো, সেটা হচ্ছে কি এইচ ম্যাক্স দিয়ে। এইচ ম্যাক্স মানে কত আছে, ইউ স্কোয়ার বাই 2g। দেখো তো ইউ স্কোয়ার মানে কত আসছে, ইউ স্কোয়ার মানে আমাদের লিখে দিচ্ছি এখান থেকে 19.6 ইন্টু 19.6 ডিভাইডেড বাই 2g, অর্থাৎ 2 ইন্টু 9.8। এটা কাটলে কত চলে আসছে 2, 2 দিয়ে কাটলাম, তাহলে সেখান থেকে ভ্যালুস কত পেয়ে গেলাম 19.6 আমাদের মিটার। ওকে, তাহলে এই জিনিসটাকেই হলো কি আমাদের সর্বোচ্চ উচ্চতার মান। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের শিখে নিতে হবে। এবারেতে একটা জিনিস দেখো তো, আমরা যখন এখানেতে ক্যালকুলেশন গুলো করছি, ক্যালকুলেশন গুলো করার সময় আমরা লিখছি কি দেখো তো, টাইম অফ ফ্লাইট সেটা ইকুয়াল টু কত লিখছি 2u/g। ওকে, এটা একটা জিনিস। আর একটা জিনিস আমরা লিখছি কি দেখো তো, আমরা লিখছি যে সর্বোচ্চ উচ্চতা, সেটাকে আমরা কত লিখছি দেখো তো, না সেটাকে লিখছি ইউ স্কোয়ার বাই 2g। ওকে, এবারেতে তোমরা একটা জিনিস করে দেখো তো, একটা ছোট্ট কাজ করে দেখো। এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটা থেকে আমরা ওপর নিচে জি দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে ওপর নিচে জি দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত চলে আসবে দেখো তো, ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, রাইট? তাই না, এখানে তো কোনো অসুবিধার কারণ নেই, ওপর নিচে জি দিয়ে মাল্টিপ্লাই করলে এই ঘটনাটা চলে আসবে। তাহলে দেখো এবারেতে আমাদের যদি লেফট সাইডেতে যে সমীকরণটা পেয়েছি, সেই লেফট সাইডের সমীকরণ থেকে যদি আমি ইউ বাই জি এর ভ্যালুটা বের করি, কত আসছে দেখো তো, ক্যাপিটাল টি/2। তাহলে সেই ইউ বাই জি এর জায়গায় যদি আমি ওই ক্যাপিটাল টি/2 টাকে বসিয়ে দিই, কত পাচ্ছি দেখো তো, আমাদের পেয়ে যাচ্ছে হচ্ছে যে আমাদের পেয়ে যাচ্ছি t²/4। তাহলে সেখান থেকে আমাদের কি লিখে দিতে পারছি দেখো তো, এইচ ম্যাক্স। ওকে,
তাহলে সেখান থেকে লিখে দিতে পারছি সিম্পল কথা h max equal to 1/8 into g of t square। আর যেখানেতে t বলতে আমরা কাকে বোঝাচ্ছি না টাইম অফ ফ্লাইট কে বোঝাচ্ছি। ওকে, তাহলে আমাদের এখান থেকে একটা সমীকরণ মানে সম্পর্ক স্থাপন করলাম কার করতে না সর্বোচ্চ উচ্চতা এবং টাইম অফ ফ্লাইটের সম্পর্ক নির্ণয় করলাম। ওকে, তাহলে এই জিনিসটা কি সর্বোচ্চ উচ্চতা বা h max এবং কার মধ্যে না এবং টাইম অফ ফ্লাইট অর্থাৎ ক্যাপিটাল টি এর সম্পর্ক। ওকে, এই জিনিসটাকেও কিন্তু তাহলে তোমরা মোটামুটি রেডি করে রাখবে। ওকে, এমন কোনো চাপ নয়, কিন্তু তোমরা করতে পারবে এবং তোমাদের করতে হবে। তাহলে এই একটা ঘটনা তোমাদের চলে গেল। এরপরেতে এই টপিক থেকে যদি আমরা পরের অঙ্কটা কিরকম ধরনের পড়ে সেটাকে আমরা একটু দেখে নিই। দেখো তো কি দেখছি। চলো, ধরো তোমাদের এবারেতে বলা হয়েছে কোনো বস্তুকে উপরের দিকে ছোড়া হয়েছে উইথ ভেলোসিটি ইউ। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলে দেওয়া হলো বস্তুর প্রারম্ভিক বেগ। আমি পুরো কথাটা লিখলাম না, তোমরা সেটাকে মাথায় নিয়ে নেবে। কোনো বস্তুকে উপরের দিকে যে বেগ নিয়ে ছোড়া হয়েছে অর্থাৎ বস্তুর প্রারম্ভিক বেগ ইকুয়াল টু আমি দিয়ে দিচ্ছি কত ইউ। আর বলা হয়েছে কি বস্তুটি ফিফথ এবং সিক্সথ, ওকে, ফিফথ অ্যান্ড সিক্সথ এই টাইমটাতে অর্থাৎ 5 সেকেন্ড টাইমেতে এবং 6 নম্বর সেকেন্ডে অর্থাৎ শুধুমাত্র 5 সেকেন্ডে, যেন এটাতে ভুল করে ফেলো না 5 সেকেন্ড পরে আমি বলছি কি শুধুমাত্র পার্টিকুলার 5th সেকেন্ডে এবং শুধুমাত্র পার্টিকুলার 6 সেকেন্ডে বস্তুটা 5th এন্ড 6 সেকেন্ড সময়েতে সেম দূরত্ব অতিক্রম করেছে, সময়েতে সমান সমান দূরত্ব অতিক্রম করেছে। হলো, সমান দূরত্ব অতিক্রম করে। হলো, দিয়ে আমাদের বের করতে বলেছে কি না বস্তুর প্রারম্ভিক বেগ কত ছিল। ওকে, দিয়ে আমাদের বের করতে বলেছে না বস্তুর প্রারম্ভিক বেগ অর্থাৎ ইউ এর মান কত হবে এবং সেকেন্ড কোয়েশ্চেন এখান থেকে বের করতে বলেছে না বস্তুটার ম্যাক্সিমাম হাইট কত আসবে। ওকে, এই দুটো জিনিস কিন্তু তোমাদের এই ইনফরমেশন দিয়ে বলতে বলেছে। তো একবার ভেবে দেখো কোনো বস্তু যদি আমাদের একই ভেলোসিটি নিয়ে চলতে থাকে বা ভেলোসিটিটা একই দিক বরাবর হতে থাকে তখন কি কখনোই আমাদের ওই 5 নম্বর সেকেন্ড আর 6 নম্বর সেকেন্ডে কি সেম দূরত্ব অতিক্রম করতে পারে? নিশ্চয়ই পারে না। তার মানে কি হয়েছে বস্তুটা এরকম ভাবে গেছে যেতে 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 সে টপ মোস্ট পয়েন্টে পৌঁছেছে, টপ মোস্ট পয়েন্টে পৌঁছানোর পর সে আবার সেই একই জিনিস ফিরে ফিরে চলে এসেছে। মানে আমি এখানটাতে কথা বলছি কি বস্তুটা এরকম নিচের দিক থেকে শুনেছো আস্তে 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 গেছে উপরের দিকে, উপরের দিকে যাবার পরে সে আবার কি হয়েছে ফিরে এসছে এবং এখানটা থেকে বলা আছে কি 5 নম্বর এবং 6 নম্বর সেকেন্ডে সে একই দূরত্ব অতিক্রম করেছে। মানে কি সে 5 সেকেন্ড সময় পরেতে মানে 5 সেকেন্ড সময়তে সে কোথায় পৌঁছে গিয়েছিল টপ মোস্ট পয়েন্টে, তাই সে 5 নম্বর সময়টা অর্থাৎ ফিফথ টাইমটাতে এতখানি গিয়েছিল, তাই ফিরে আসার সময়তেও কিন্তু সেই একই দূরত্ব আমাদের অতিক্রম করবে। অর্থাৎ আমাদের এখান থেকে এই কথাটা বলে যেটা বলে দেয়া হয়েছে বস্তুটার আরোহণ কাল বলে দেয়া হয়েছে কত না আরোহণ কাল বলা হয়েছে হচ্ছে তোমার 5 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এখান থেকে যে জিনিসটা বস্তুটাতে এত কিছু বলে যে ইনফরমেশন প্রোভাইড করেছে সেটা হলো কি বস্তুর আরোহণ কাল ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড। তাহলে যদি আরোহণ কাল আমরা জেনে যাই তখন আমাদের ইউ আর এইচ ম্যাক্স বের করা এমন কোনো বড় ডিল নয়, আমরা আরামসে সেটাকে করে দিতে পারবো। কিভাবে করছি দেখো তো। আরোহণ কালের করসপন্ডিং ফর্মুলা কত শিখে নিয়েছি, আরোহণ কালের করসপন্ডিং ফর্মুলা শিখে নিয়েছি হচ্ছে যে না ইউ বাই জি, তাই তো ইউ বাই জি সেটা ইকুয়াল টু আসছে কত 5। তাহলে সেখান থেকে দেখো না ইউ ইউ এর ভ্যালু কত চলে আসবে 5 ইনটু জি, মানে এখান থেকে লিখছো কত 5 ইনটু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে এখান থেকে তো আমরা ইউ বের করছি তাহলে এখান থেকে ইউ এর মান কত চলে আসবে মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখান থেকে চলে এলো কত বস্তুটাকে ছুঁড়েছিলাম আমরা 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে।
তাহলে এটা থেকে আমরা পেয়ে গেলাম কার কথা, না এই যে ১ নম্বর উত্তরটা ছিল অর্থাৎ ইউ, সেই ইউ এর মান পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের এখান থেকে ১ নম্বর উত্তর ইউ, তার মান পেয়ে গেলাম কত, 50 মিটার পার সেকেন্ড। এবারে পরবর্তী কেসে আমাদের কি বের করতে বলার কথা বলেছি তোমাদেরকে, না এইচ ম্যাক্স বের করে দেখাবে। তাহলে এইচ ম্যাক্স বের করে দেখাতে গেলে তোমরা কি করছো দেখো তো, ২ নম্বরটার ক্ষেত্রে এইচ ম্যাক্স, তার করসপন্ডিং তোমরা ফর্মুলা শিখেছো। কত ফর্মুলা শিখেছো, না সেটা হচ্ছে ইউ স্কয়ার বাই 2জি। তো দেখো না, ইউ ইউ এর মান তো আমরা শিখে নিলাম 50, তাহলে এখান থেকে আসছে কত, 50 ইনটু 50 ডিভাইডেড বাই 2জি, মানে 10 কাটলাম, কাটলে আমাদের কত চলে আসছে 25। তাহলে 25 5 125। তাহলে আমাদের এখান থেকে শিখে নিলাম কি, না তার সর্বোচ্চ উচ্চতা সে যেটা যাবে সেটা হচ্ছে 125 মিটার। ওকে, তাহলে এই রকম ভাবে তোমাদের কি করতে হবে, না ছোট ছোট কিছু নিউমেরিক্যালস দিলে তোমাদের এই রকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, এমন কোনো কঠিন কাজ নয় যে যেটা তোমরা পারবে না। ওকে, তো এই রকম ধরনের জিনিস কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসে এবং সেগুলোকে তোমাকে করতে হবে। হলো কথা। এবারেতে দেখো এখানটা থেকে আরো একটা কথা বলি। কিসের কথা, তো চলো পরের নিউমেরিক্যালসটাতে যাও। পরের নিউমেরিক্যালসটাতে কি নিয়ে নিয়ে নিচ্ছি দেখো তো, পরের নিউমেরিক্যালসটাতে নিচ্ছে একটা রকেটকে। কিরকম কথা বলা আছে দেখো তো, বলে দেয়া আছে একটা রকেটকে উপরের দিকে ছোঁড়া হয়েছে, তার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দিয়ে দেয়া আছে এরকম। এই এরকম ধরনের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দেয়া আছে। সেই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের ক্ষেত্রে কি দেয়া আছে, এদিকটাতে ভেলোসিটি নিশ্চয়ই বুঝতে পারছো, এদিকটাতে আমাদের অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর আমি কাকে দিয়েছি, না এক্স অ্যাক্সিস বরাবর আমি দিয়েছি টাইমকে। আমাদের দেখো এখানটা থেকে যে ম্যাক্সিমাম যে পয়েন্টটাতে রিচ করেছে তার ভ্যালুসটা আমাদের দেয়া আছে কত, 10, অর্থাৎ বলে দেয়া আছে সেটা হচ্ছে 10 সেকেন্ড। এদিক বরাবর ভেলোসিটি দেয়া আছে আমাদের এখানটা থেকে, এই যে সর্বোচ্চ যে ভেলোসিটিটা সেটার ভ্যালু দিয়ে দেয়া হচ্ছে আমাদের দেখো 1000 কিলোমিটার কিলোমিটার পার আওয়ার দিয়ে লাভ নেই, তোমাদের সিম্পল করো জিনিসটাকে, নাও এটাকে দিয়ে দিয়েছি কত, এত মিটার পার সেকেন্ড। যখন এই পয়েন্টটাতে টাচ করেছে সেই পয়েন্টটাতে আমাদের টাইমের ভ্যালুটা নিয়ে নাও, দিয়ে দেওয়া হয়েছে কত, 30 সেকেন্ড। ওকে, এই জিনিসটাকে দিয়ে তোমাদের বের করতে বলা হয়েছে কি, না আমাদের এই যে রকেটটা আছে সেটা ম্যাক্সিমাম কত হাইট রিচ করেছে। ওকে, অর্থাৎ তোমাদের এইচ ম্যাক্স বের করতে বলেছে। এটা রকেট না নিয়ে অন্য কোনো কিছু নিয়েও তোমাদের দিতে পারতো। ধরো তোমাদের বলে দিয়েছে কোনো একটা একমাত্রিক গতির ক্ষেত্রে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ এত, এর ক্ষেত্রে তোমরা বের করে দাও ম্যাক্সিমাম হাইট কতখানি আসবে। তো সিম্পল কথা, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আছে, সেখান থেকে আমাদের এইচ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট পাই। কিরকম ভাবে, না আগের দিন আমরা ক্লাসে ডিসকাশন করেছি, যদি আমরা সেটাকে এরিয়া আন্ডার গ্রাফ ক্যালকুলেট করি, এখানে তো আমরা কাকে ক্যালকুলেট করছি, এইচ ম্যাক্স অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, কিন্তু কথা হচ্ছে কতখানি এরিয়াকে আমরা ক্যালকুলেট করব। সেটা হচ্ছে, না তোমাদের একটু আগে ডিসকাশন করলাম যে সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছে দেয় তখন তার কি হয়, না তখন সর্বোচ্চ উচ্চতায় তার ভেলোসিটি 0 হয়, অর্থাৎ এই জায়গাতে এসে তার ভেলোসিটি 0 হয়েছে। অর্থাৎ আমাদের এইখানেতে যদি আমরা এরিয়া ক্যালকুলেট করতে হয়, আমরা কোন এরিয়াটাকে ক্যালকুলেট করব, এই এরিয়াটাকে, এই এরিয়াটাই আমাকে কাকে দিয়ে দেবে, না এই এরিয়াটাই দিয়ে দেবে এইচ ম্যাক্স এর ভ্যালুকে। তো এই এরিয়াটার ভ্যালু কত আসছে, না নিশ্চয়ই বুঝতে পারছো, হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত, না ভূমিটা হচ্ছে এখান থেকে এখান অব্দি, হাফ ইন্টু ভূমি অর্থাৎ ভূমিটা হচ্ছে কোথায়, না 30 সেকেন্ড, ইন্টু উচ্চতা, উচ্চতা কোথায় এখানটাতে, তার ভ্যালুস কত আছে, তার ভ্যালুস আছে হচ্ছে তোমাদের 1000। ওকে, তাহলে এখান থেকে তোমাদের ক্যান্সেল আউট করলে কত এলো, 15, তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ কত, 15 ইন্টু 10⁻³ মিটার, অর্থাৎ আমাদের এখান থেকে পেয়ে গেলাম কত, 15 কিলোমিটার। সেটা আসছে কি, না রকেট দ্বারা প্রাপ্ত সর্বোচ্চ উচ্চতা। ওকে, তাহলে তোমাদের এই জিনিসটাকে এরকম ভাবে রেডি করে নিতে হবে। এবারেতে একটা কথা দেখো, আমরা এখানেতে যা কিছু ক্যালকুলেশন করছি না, প্রত্যেকটা ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ধরে নিচ্ছি, বাতাসের কোনো রেজিস্ট্যান্স নেই।
বা এয়ার তাকে কোনো রেজিস্ট করছে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেরকম হয় না। বাস্তবে আমাদের কি হয়, বাতাসও আমাদের কি করে, বস্তুটার উপর একটা রেজিস্টিভ ফোর্স দিতে থাকে, মানে বাতাসকেও ভেদ করে বস্তুকে আস্তে আস্তে উপরের দিকে পৌঁছতে হয়। তার জন্য কি আছে নিশ্চয়ই বুঝতে পারছো, বাতাস দ্বারা একটা বাধা তৈরি হয়। তাহলেতে যদি কখনো আমরা বাতাস দ্বারা বাধার কথাকে ক্যালকুলেশন এর মধ্যে নিয়ে আসি, অর্থাৎ যদি আমরা বলি কি এয়ার ফ্রিকশন ইজ নট ইকুয়াল টু 0, ওকে, তাহলে যদি এয়ার ফ্রিকশন কখনো নট ইকুয়াল টু 0 হয়, তখন আমাদের কিরকম ঘটনা ঘটবে। নিশ্চয়ই বুঝতে পারছো বস্তুটাকে আমি কি করেছি, নিচে থেকে উপরের দিকে ছুঁড়েছি। আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য সে একটা বাধা পাচ্ছিল, কোথায়, নিচের দিকে বাধা দিচ্ছিল। আবার বাতাসও তাকে কি করছে, নিচের দিকে বাধা করছে। তাহলেতে যেরকম আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য সে মন্দন পাচ্ছিল জি, ঠিক সেরকম বাতাসের জন্যও সে কি পাবে, একটা সে মন্দন পাবে। সেই মন্দনকে আমি ধরে নিচ্ছি কত, এ। তাহলে দেখো আমাদের এখান থেকে যদি এরকম ভাবে দেখাতে চাই, একটা সিম্পল ছবি এঁকে ধরে নাও আমাদের ছিল কি এই বডিটা, সে যখন উপরের দিকে যাচ্ছিল আমাদের কি হয়েছিল, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন দিকে কাজ করছিল, নিচের দিকে কাজ করছিল। এখন বাতাসের জন্য তার উপর আরো একটা এক্সট্রা মন্দন আসবে, তাহলে সেই মন্দনটার মান কত হয়ে যাবে, না বুঝতে পারছো নিশ্চয়ই, জি প্লাস এ। ওকে, তাহলে আগের ক্যালকুলেশনেতে আমরা যে মন্দনকে ক্যালকুলেট করেছিলাম সেই মন্দন নিয়েছিলাম কত, শুধুমাত্র জি, কিন্তু এখন আমাকে মন্দন কতখানি নিতে হবে, জি প্লাস এ। জিটা কিসের জন্য, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য। আর এটা কার জন্য, না নিশ্চয়ই বুঝতে পারছো বাতাসের রেজিস্ট্যান্সের জন্য। তাহলেতে এই সময়তে যদি আমরা আমাদের দুটো জিনিসকে ক্যালকুলেট করি, একটা জিনিস ক্যালকুলেট করছি কাকে দেখো তো, এইচ ম্যাক্স কে। আর একটা জিনিস কাকে ক্যালকুলেট করব, না সেটা হচ্ছে নিচে থেকে উপরে যাওয়ারকে। এবং আমাদের দেখো এখান থেকে প্রথমেতে আমরা যেটা ক্যালকুলেশন করছি সেটা কিন্তু নিচে থেকে উপরে সেই হিসাবকে নিয়েই করছি। ওকে, নিচে থেকে উপরে, উপর থেকে নিচে আসার সময় কি ঘটনা ঘটে সেটা আমরা একটু পরে দেখছি। আপাতত আমরা দেখে নিই কি নিচে থেকে উপরে। তাহলে আমাদের এইটুকুনি শিখে নিয়েছি সর্বোচ্চ উচ্চতার সময় কি হয়, টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি 0 হয়, এবং আমাদের কাছে ফর্মুলা কত ছিল, ভিউ স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। সর্বোচ্চতে 0, শুরুতে শুনেছি ইউ স্কয়ার নিয়ে। এখন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে মন্দনের ভ্যালুস কত এসছে, জি প্লাস এ, এই যে এখানটাতে আমরা লিখেছি, ইনটু এইচ ম্যাক্স, তাহলে এই লিখে দিলাম। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারবো না, ইউ স্কয়ার ইকুয়াল টু কত আসছে, 2 ইনটু জি প্লাস এ ইনটু এইচ ম্যাক্স। খালি আমরা করলাম কি লেফট সাইডেরটাকে রাইট সাইড, এই মানে সাইড চেঞ্জ করলাম। তাহলে এখন কি বলতে পারবো না এইচ ম্যাক্স এর ভ্যালু কত হয়, ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2 জি প্লাস এ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আগের ক্ষেত্রে, অর্থাৎ যেটাকে আমরা একটু আগে ক্যালকুলেশন করেছিলাম প্রিভিয়াস জিনিসের ক্ষেত্রে, সেখানটা থেকে আমরা ক্যালকুলেশন করেছিলাম কত দেখো তো, সেখান থেকে ক্যালকুলেশন করেছিলাম হচ্ছে যে, ওকে, সেখান থেকে ক্যালকুলেশন করেছিলাম হচ্ছে যে প্রিভিয়াস পেজেতে যখন এইচ ম্যাক্স এর ভ্যালু পেয়েছিলাম ইউ স্কোয়ার বাই 2জি। সেটা কখন পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম হচ্ছে যখন আমাদের বাতাসের রেজিস্ট্যান্স না থাকে। তাহলে বাতাসের রেজিস্ট্যান্স না থাকলে হাইট পেয়েছিলাম কত, ইউ স্কোয়ার বাই 2জি। এখন নিচে কি হচ্ছে, আরো একটা টার্ম অ্যাড হচ্ছে, অর্থাৎ এই সময় আমরা বলতে পারবো কি, এই সময় বলতে পারবো যে আমাদের সে কম উচ্চতা অব্দি ওপরেতে যায়। তাহলে সিম্পল কথা, সেটাকে তোমরা নিশ্চয়ই বলে ফেলতে পারবে, এখানেতে তাহলে কিন্তু উচ্চতার মানটা হয়ে গেল কি, কম হয়ে গেল। এবারেতে দেখো আমরা যদি এরকম ভাবে বলি, সর্বোচ্চ উচ্চতা তো পেয়ে গেলাম, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় কতখানি লেগেছিল ভাই, সেটার জন্য আমরা কার ফর্মুলা ব্যবহার করেছিলাম, না নিশ্চয়ই বুঝতে পারছো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সর্বোচ্চ উচ্চতায় 0, শুরুতে ইউ, এখন এখানেতে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য ভ্যালুটাকে ছিল জি, আর মন্দনের জন্য ছিল এ, তাই লিখলাম কত, জি প্লাস এ ইনটু টি। এই টাইমটাই কি উপরে ওঠার টাইম, তাই টি এ। তাহলে টি এ তার ভ্যালুস আমাদের চলে আসছে কত দেখো তো, ইউ বাই জি প্লাস এ। তাহলে দেখো এখন কিন্তু আমাদের উপরেতে ওঠার টাইম, সেটা শিখে নিলাম কত, ইউ বাই জি প্লাস এ। আর আমাদের সর্বোচ্চ উচ্চতায় কতখানি পৌঁছাবে সেটা শিখে নিয়েছি কোন ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা। তাহলে এটা হলো কি উপরে ওঠার সময়ের গল্প। এবারেতে আমরা কাকে ক্যালকুলেট করব, না এবারে ক্যালকুলেট করব ওপর থেকে নিচের দিকে ফিরে আসার সময়তে কিরকম গল্প হয়, রাইট। তাহলে এবারেতে আমরা কি বলছি,
ওপর থেকে নিচের দিকে ফিরে আসছে। এবার ওপর থেকে যখন নিচের দিকে ফিরে আসবে, বাতাস তাকে কি করবে? না নিচের দিকে ফিরতে বাধা দেবে। কেননা সবসময়তে আমরা কি শিখেছি? বাতাস কি করে? সে বাতাসের কণাগুলোকে ভেদ করে নিচের দিকে আসতে চাইছে বস্তুটা। তখন বাতাস কি করবে? ভাই তুই নিচের দিকে নামিস না, তুই ওপরের দিকেই আটকে থাক, আটকে থাক, সেই কথা বলতে চাইবে। তাই যখন আমরা দেখব যে বাতাসকে ভেদ করে সে নিচের দিকে আসছে, তখন বাতাস তাকে কোন দিকে মন্দন দেবে? বাতাস মন্দন দেবে উপরের দিকে। কিন্তু এখন অরিজিনাল অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছিল, নিচের দিকে। তাহলে একটা নিচের দিকে, একটা উপরের দিকে। তাহলে আমাদের এখন এফেক্টিভ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তার ভ্যালুস কত চলে আসবে? জি মাইনাসে। আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল? দুজনেই নিচের দিকে কাজ করছিল, মানে নিচে থেকে উপরে যাওয়ার সময়। নিচে থেকে উপরে যাওয়ার সময় বাতাসের মন্দন আর আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য মন্দন, তারা দুটোই নিচের দিকে ছিল। তাই লিখেছিলাম কত? জি প্লাসে। এখন একটা উপরের দিকে, একটা নিচের দিকে। তাই এখন আমাদের নিচে মানে উপর থেকে নিচে নামার সময়তে ঘটনাটা কিরকম চলে যাচ্ছে দেখো। তাহলে আমাদের এটা কার ক্ষেত্রে হিসাব করছি? না বাতাসের রেজিস্ট্যান্স থাকার সময় আমাদের কোন বস্তু উপর থেকে নিচে আসার সময়তে কার ঘটনা আলোচনা করছি? এফেক্টিভ অ্যাক্সিলারেশন। তার ভ্যালুস আমরা লিখে দিচ্ছি কত? জি মাইনাসে। কেননা একটা প্লাস হলে একটা মাইনাস হবে। তো এই সময়তে আমরা তো শিখে তো নিয়েছি এই কথা যে টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি কত হয় ভাই? টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি হয় 0। এবারেতে সে কি করছে? না সে ওই ওপর থেকে সে নিচের দিকে নামছে। ওপর থেকে নিচের দিকে নামার সময়তে সে কি করছে? সে যতটা হাইট উঠেছে তাকে ততটা হাইটই নামতে হবে। মানে যদি আমরা এই ফর্মুলা লাগি s equal to ut plus half at square, ওপর থেকে নিচের দিকে নামছে, তাকে হাইট তো h max ই কভার করতে হবে। টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি হয়েছে কত? 0 প্লাস তোমাদের এখান থেকে কি করছে? না এফেক্টিভ ভ্যালুটা লিখছি কত? হাফ ইনটু জি মাইনাস এ ইনটু এখান থেকে কত? উপর থেকে নিচে নামছে, তাহলে আমাদের এখান থেকে টাইমটাকে দেবো কত? টি ডি স্কয়ার। এবারে দেখো এখানেতে ইউ কেন 0 দিলাম? না এখন আমরা কিন্তু এখানেতে ইউ বলতে কাকে বোঝাচ্ছি? না সর্বোচ্চ পয়েন্টের কথাকে বোঝাচ্ছি। এটাতে যেন তোমাদের কোনো ভুল না থাকে। আমাদের দেখো কি হয়েছিল? না বস্তুটা নিচে থেকে উপরে পৌঁছে গিয়েছিল। যখন টপ মোস্ট পয়েন্টে পৌঁছালো তখন তার ভেলোসিটি হয়েছে কত? ইউ ইকুয়াল টু 0। এবার সে ইউ ইকুয়াল টু 0 ভেলোসিটি নিয়ে আস্তে 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 সে নিচের দিকে নামছে। নামার সময়তে তার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর এয়ার রেজিস্ট্যান্সের জন্য এফেক্টিভ অ্যাক্সিলারেশন এর ভ্যালুস কত পেয়েছি? না জি মাইনাসে। সেখান থেকে তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করে নিই, দেখো তো কত পাচ্ছি? এইচ ম্যাক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি হাফ অফ জি মাইনাস এ ইন্টু টি ডি স্কোয়ার। ওকে, তাহলে ওপর থেকে নিচে নামার সময়তে তাকে তো এই হাইট অতিক্রম করতে হলো, তার ভ্যালুস পেলাম এত। কিন্তু একটু আগেই দেখো তো ক্যালকুলেশন কি করেছি? না ক্যালকুলেশন করেছি এইচ ম্যাক্স এর ভ্যালু কত হয়? ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু জি প্লাস এ। ওকে, যেখানে ইউ কি? ইউ হচ্ছে নিচে থেকে ছোড়ার সময়তে ভেলোসিটি। তাহলে এখান থেকে লিখছি কত দেখো তো? ইউ স্কোয়ার বাই 2 ইন্টু জি প্লাস এ ইকুয়াল টু হাফ ইন্টু জি মাইনাস এ ইন্টু টি ডি স্কোয়ার। তাহলে এখান থেকে কাটলো। তাহলে সেখান থেকে টি ডি স্কোয়ার অর্থাৎ উপর থেকে নিচে নামার সময় যে টাইম লাগে তার স্কোয়ার ইকুয়াল টু কত দেখছি? ইউ স্কোয়ার বাই জি প্লাস এ ইন্টু জি মাইনাস এ। এদিকে জি মাইনাস এটাকে আমি নিচে নামিয়ে নিয়ে চলে এলাম। তাহলে এখান থেকে ভ্যালুসটা কত চলে আসছে দেখো তো? ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাই আমরা বলতে পারবো কি উপর থেকে নিচে নামার সময় যে টাইমটা লাগবে সেই টিডি, তার ভ্যালুস কত আসছে? না রুট ওভার অফ ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, এই জিনিস কিন্তু তোমাদের এবার তাহলে শিখে নিতে হবে। তাহলে কি কি শিখে নিলে? নিচে থেকে উপরে ওঠার সময়তে টাইম শিখেছিলে কত? না এটা। ওপর থেকে নিচেতে নামার সময়তে টাইম কতখানি লাগছে? না সেটাকে আমরা দেখিয়ে দিলাম এই ফর্মুলা দিয়ে লাগছে। এবারে তোমরা একটা জিনিস দেখো তো, ওপর থেকে যখন সে নিচে ফিরে এলো, নিচে ফিরে আসার সময়তে যদি তার আমরা ভেলোসিটিটাকে ক্যালকুলেট করি কেমন হয় দেখো তো। আমরা বললাম কি ওপর থেকে নিচে ফিরে আসছে, ওপরের পয়েন্টটাতে ভেলোসিটি কত হলো? ইউ ইকুয়াল টু 0। আমি এবারে ক্যালকুলেট করছি তার নিচের পয়েন্টে ভেলোসিটি, সেটাকে তার ভি দিয়ে লিখতে পারবো না, আমি ধরো ভি ড্যাশ দিয়ে লিখলাম। তো এই হাইট অতিক্রম করে সে যখন ফিরে এলো, যেখানেতে আমরা এইচ ম্যাক্স এর ভ্যালু হিসাবেতে কত নিয়ে নিয়েছিলাম? না এইচ ম্যাক্স এর ভ্যালু হিসাবেতে ক্যালকুলেট করে নিয়েছিলাম হচ্ছে যে ওই ফর্মুলা ইউ স্কোয়ার বাই 2 ইন্টু জি প্লাস এ। দেখো এটাই ক্যালকুলেট করেছিলাম।
দেখো ইউ স্কোয়ার কোথায় গেল আমাদের, এই যে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি প্লাস এ, তাহলে এটাই তো ছিল ম্যাক্সিমাম হাইট। তাহলে সেই ম্যাক্সিমাম হাইটের ভ্যালুটাকে আমি এখানটা থেকে লিখে দিয়েছি। এই হাইটটাকে অতিক্রম করে তার নিচে ফিরে আসার সময় কতখানি ভেলোসিটি হবে সেটা আমরা ক্যালকুলেট। আমাদের কাছে ফর্মুলা কি আছে না, আমাদের কাছে ফর্মুলা আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে দেখো এখান থেকে নিচের পয়েন্টে ফিরে আসার সময় ভেলোসিটি আলোচনা করছি, তাহলে সেখানে ভি ড্যাশ এর স্কোয়ার, রাইট? কেননা নিচের পয়েন্টে যখন ফিরে আসবে তখন তার ভেলোসিটি কত হয়ে যাবে, ভি ড্যাশ তার স্কোয়ার। ওপরের পয়েন্টে কত আছে, ভেলোসিটি 0 আছে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে ওপর থেকে নিচের দিকে আসার সময় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত করে দিয়েছি, জি মাইনাস এ। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিও তোমার নিচের দিকে আসছে, এসও নিচের দিকে আসছে, তাহলে দুটো মিডিয়া আমাদের কি এসে যাবে, পজিটিভ এসে যাবে। কারণ এইচ ম্যাক্সও নিচে, জি মাইনাস এও নিচে। কেন নিচে না, হাইটটা নিচের দিকে কভার করছে, নিচের দিকে হাইট কভার করলে আমরা তাকে কি দিয়ে হাইট লিখি, হাইটটাকে আমরা নেগেটিভ হাইট দিয়ে লিখি বা ঋণাত্মক লিখি, কারণ সবটাই ডিসপ্লেসমেন্ট। আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেও তো নিচের দিকে কাজ করছে, এফেক্টিভটা এখন জি মাইনাস এ হয়েছে, সেটা পূর্ণ প্রশ্ন, কিন্তু সেটা তো আছে কত, জি মাইনাস এ। তাহলে সেখান থেকে আমরা লিখে দিতে পারছি কত, 2 ইন্টু জি মাইনাস এ এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স এর ভ্যালুস কত লিখে দিলাম না, ইউ স্কোয়ার বাই লিখে দিলাম কত, 2 ইন্টু জি প্লাস এ। ওকে, 2 2 কেটে গেল। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কত, ভি ড্যাশ ইকুয়াল টু রুট ওভার অফ এই টার্মটা, তার মানে ইউ রুটের বাইরে চলে এলে এদিকটাতে থাকছে কত, জি মাইনাস এ ডিভাইডেড বাই জি প্লাস এ। নিশ্চয়ই বুঝতে পারছো জি মাইনাস এ বাই জি প্লাস এ, এটা কি একের থেকে ছোট আসবে, কেননা দেখো না যদি কখনো এরকম করে 10 মাইনাস 1 বাই 10 প্লাস 1, তাহলে সেটা কত আসছে 9 বাই 11, তার মানে নিশ্চয়ই বুঝছো সেটা একের থেকে ছোট। তার মানে আমাদের পয়েন্টটা চলে আসছে কি, এই দিকের যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা একের থেকে ছোট। তার মানে তোমরা নিশ্চয়ই বলতে পারবে কি, ভি ড্যাশ ইজ লেস দ্যান ইউ। অর্থাৎ এখানে তো তোমরা যে ভেলোসিটি নিয়ে বস্তুটাকে উপরের দিকে ছুঁড়েছিলে, ফিরে আসার সময় কিন্তু আর সেই ভেলোসিটি থাকবে না, বাতাসের রেজিস্ট্যান্সের জন্য কিছুটা ভেলোসিটি সে নষ্ট করে ফেলবে, নষ্ট করে ফেলার ফলেতে তার ভেলোসিটির মান দাঁড়িয়ে যাবে কোনটা না, যেটা আমি এখানটাতে দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এই টপিক নিয়ে মানে এখন আমি যে জিনিসটা শিখিয়ে নিলাম, এয়ার ফ্রিকশন নিয়ে রিলেটেড নিয়েও তোমাদের কিছু একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করিয়ে দিই, দেখে নাও, তাহলে তোমরা সেটাকে শিখে নিতে পারবে ভালো করে। যেমন ধরো তোমাদের এখানটাতে একটা ছোট্ট কোয়েশ্চেন দিয়ে দিই এই রিলেটেড, কিরকম কথা বলছি, ফর্মুলা সাথে রাখবে এবং জিনিসটাকে করতে থাকবে। কিসের কথা বলছি দেখো তো, আমি বলছি কোনো একটা বস্তুকে নিচে থেকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, নালে লিখে দিচ্ছি দেখো তো, বস্তুকে নিচে থেকে উপরে ছোঁড়া হয়েছে। ওকে, যে ভেলোসিটি নিয়ে ছোঁড়া হয়েছে তার ভ্যালুস হয়েছে কি না, ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। ওকে, মানে তার বেগের মানটা বললাম, ভি ইকুয়াল টু এত। আর তোমাদের বলছি না, এয়ার রেজিস্ট্যান্স এর জন্য তার যে রিটার্ডেশন, ওকে, মানে আমাদের কি বলা হচ্ছে না, বায়ুর রোধের জন্য, বায়ুর রোধের জন্য যে মন্দন, সে বায়ুর রোধের জন্য মন্দনের ভ্যালু হচ্ছে কত না, বায়ুর রোধের জন্য মন্দনের ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। দিয়ে তোমাদের আমি বের করতে বলেছি না, আমাদের আরোহণ কাল নির্ণয় করো। ওকে, তাহলে এই জিনিস দিয়েছি, দিয়ে তোমাদের আমরা বলছি কি, আরোহণ কাল কত হবে। ওকে, একবার করে ফেলো তো, দেখো করতে পারবে। ফর্মুলা শিখিয়েছি, নিচে থেকে উপরের দিকে যাওয়ার সময়তে তোমাদের টাইম কত লাগে সেই জিনিসটাকে আমি নির্ণয় করতে শিখিয়েছি, একবার ঝটপট সেটাকে করে ফেলো তো, অসুবিধা হবে না দেখবে। দেখো তো, আরোহণ কালের ফর্মুলা কত শিখিয়েছি, অর্থাৎ নিচে থেকে উপরের দিকে যাওয়ার সময়তে যে টাইম লাগে সেটা কত শিখিয়েছি, ইউ বাই জি প্লাস এ। তাহলে এখানটাকে তোমাদের যদি আরোহণ কাল বের করতে বলি কেন পারবে না, দেখো না ছোড়া হয়েছিল কত, 30 নিয়ে, মন্দনের ভ্যালু অর্থাৎ এ এর ভ্যালু তোমরা জানো, তাহলে আমাদের এখান থেকে আরামসে তোমরা সেটাকে বের করে দিতে পারবে। তাহলে আরোহণ কাল যখনই বের করতে বলছি, তোমরা লিখে দাও না এটাকে এরকম ভাবে, ওই আগের পাতা থেকে, আর আমি এখানে লিখলাম না, আরোহণ কাল, সেটা আমাদের ফর্মুলা কত আসছে, টি এ ইকুয়াল টু ইউ বাই জি প্লাস এ।
তাহলে ইউ, ইউ এর ভ্যালু কত দিয়েছিলাম আগের পাতায় 30, জি মানে কত হয় 10, এ এর ভ্যালু কত দিয়েছিলাম না এ এর ভ্যালু দিয়েছিলাম হচ্ছে যে 5, তাহলে আমাদের এখান থেকে 10 প্লাস 5 মানে এখান থেকে চলে এলো কত 13/15 মানে সেখান থেকে ভ্যালুস পেয়ে গেলাম কত না 2 সেকেন্ড। ওকে, সেম কোয়েশ্চেন দিয়ে আমাদের অনেক সময় বের করতে পারে কি না ম্যাক্সিমাম হাইট কতখানি আসবে। তাহলে ওই সেম কোয়েশ্চেন দিয়ে যদি আমাদের কখনো বের করতে বলে যে এই জিনিস অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা নির্ণয় কর। ওকে, সর্বোচ্চ উচ্চতা নির্ণয় কর। খুবই সিম্পল কথা, দেখো যা কিছু ভ্যালু আছে তাই থাকবে, খালি আমাদের শিখে নিতে হবে কি না নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, নিচে থেকে উপরের দিকে যাওয়ার সময়তে আমাদের সর্বোচ্চ উচ্চতার ভ্যালুস কত শিখে নিয়েছিলাম। দেখো তো ফর্মুলাসটা, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা শিখেছিলাম কত ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি প্লাস এ। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করে দিই আমরা আরামসে ভ্যালুসটাকে বের করে ফেলতে পারবো। দেখো এটাকে অ্যাপ্লাই করি, দেখো না কি আসছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি প্লাস এ। ইউ, ইউ এর ভ্যালু কত ছিল না 30, 30 স্কোয়ার মানে কত আসছে 30 ইন্টু 30 ডিভাইডেড বাই 2 ইন্টু জি প্লাস এ। অর্থাৎ দেখো না জি মানে হচ্ছিল কত 10, এ মানে ছিল কত 15, তাহলে সেখান থেকে কত পাচ্ছি 30 ইন্টু 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 15, তাহলে 2 15 30, একটা কেটে গেল, গেলে আমাদের এখান থেকে শিখে নিলাম কি না সর্বোচ্চ উচ্চতা সে যেটা অ্যাটেন্ড করবে তার ভ্যালুস আমরা কত শিখে নিলাম না 30 মিটার। তাহলে এই গেল তোমাদের কাজ, যেই জিনিসগুলোকে তোমাদের শিখিয়ে দিলাম এগুলোকে তোমরা আস্তে আস্তে বাড়িতে অ্যাপ্লাই করতে থাকবে, তাহলে দেখবে যে তোমাদের কি হবে না মোশন আন্ডার গ্র্যাভিটির টপিকটা সম্বন্ধে তোমাদের যথেষ্ট ধারণা তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে কাকে নিয়ে শেষ করলাম না মোশন আন্ডার গ্র্যাভিটি নিয়ে শেষ করলাম এবং তার রিলেটেড যে যে নিউমেরিক্যালস হয় কয়েকটা নিউমেরিক্যালস দেখিয়ে দিলাম এবং সমস্ত থিওরিজটাকে তোমাদের কাছে কমপ্লিট করে দিলাম। ওকে, তাহলে আমাদের পরের ক্লাসেতে রিলেটিভ ভেলোসিটি অর্থাৎ আপেক্ষিক বেগ নিয়ে আমরা ক্লাস নিয়ে আসবো। সেই আপেক্ষিক বেগ সম্বন্ধে তোমরা ভালো করে একটুখানি বই যদি পারো তো পড়ে রেখো, একটুখানি দেখে থেকো, বা পরের ক্লাসেতে আমরা সেটা নিয়ে কনসেপ্ট তোমাদের পুরো ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে চলো আজকের মতো এখানেতেই শেষ করা যাক। বাই বাই, ভালো থেকো।